বাজেটের ক্ষমতা হওয়া উচিত ছিল জনগণের, পার্লামেন্টের। আমরা 1996 সনের, আমি দুর্ভাগ্য সৌভাগ্য হয়েছিল অর্থ কমিটি থাকার বা সংসদ থাকার, তৎকালীন সময়ে বাজেট দিতে পারা যাবে না বলে সেই দায়িত্বটা সাইফুর রহমান সাহেব দিয়ে গেছেন এসআরও করে এনবিআর এর হাতে। কর নির্ধারণ করার ক্ষমতা কর্মচারীদের হইতে পারে না, এটা জনপ্রতিনিধি হইতে হবে। দুজন এমপি সাহেব আছেন, তাদেরকে বলবো এনবিআর এর ক্ষমতা অনন্তমিল বেসিস করা উচিত। এই নিয়ে আপনারা বলেছেন এনবিআর কি করে, কিভাবে দেয়। কর করার একমাত্র ক্ষমতা জনপ্রতিনিধিদের, সেটা পার্লামেন্ট করবে। পার্লামেন্টের নিরঙ্কুশ কাজ অন্য কেউ করবে না। কর্মচারীরা কি করে, তার বেতন বাড়বে না কমবে, হাউ হি উইল ডিসাইড। এইটা অনতিবিলম্বে পারলে এইবারে সংসদে আমি অনুরোধ করব, আপনারা আনেন, প্রস্তাব আনেন। এনবিআর এসআরও দিয়ে কর বাড়াতে পারবে না, এ বছরের মাঝখানে এখানে সেখানে করতে পারবে না। ডিসক্রিপশন পাওয়ার, ইনকাম ট্যাক্স বন্ধ করতে হবে। ভোগ যে যত করবে তত ট্যাক্স দিবে, যে কম ভোগ করবে সে কম ট্যাক্স দিবে, যে বেশি ভোগ করবে সে বেশি ট্যাক্স দিবে। ইনকাম ট্যাক্স দিতে গেলেই আমাদেরকে চোর বানানো হয়। আমরা যখনই ইনকাম ট্যাক্স ঘোষণা করি এত, এনবিআর বলে না এটা ঠিক না, আমাকে মিথ্যাবাদী বানানো হয়। সে যেটা বলবে সেটাই ইনকাম হিসাবে ধরতে হবে। তার ডিসক্রিপশন পাওয়ার আমরা দিয়েছি আইন করে। আমরাই আমাদের ক্ষতি করি, রাজনীতিবিদরা আইনবিদরা ক্ষতি করি। আবার যখন আমি খরচের কথা বলবো সেটাও আমি মিথ্যা কথা বলি। সে যেটা বলে খরচ সেটাই গ্রহণ করতে হবে। কাজে আমি মনে করি ডিসক্রিশনারি কর বন্ধ করতে হবে। শুল্কে কি হয়েছে, একই অবস্থা, শুল্ক সে যেটা বলবে সেটাই। সে ট্যারিফ ঘোষণা করে দিবে, সেটাও মানবে না। হাজার হাজার নাম্বার আছে, সে যেটা বলবে। এইগুলা বন্ধ করতে। সৎ মানুষ ট্যাক্স দেয়, অসৎ মানুষ ট্যাক্স দেয় না। উনি বলেছেন সমস্যা করের হার নয়, সমস্যা কর সংগ্রহের পদ্ধতি। আপনি বলেছেন কর ব্যবস্থা চেঞ্জ করতে হবে। আমরা বলেছি কর ব্যবস্থা বদলালে অর্থ শক্তিশালী হবে, দেশ এগিয়ে যাবে। আমার ভাই বলেছেন দুর্নীতি কমাতে হবে। আমরা বলেছি নতুন ভোগভিত্তিক কর ব্যবস্থা দিলে ফাঁকি কমবে, রাজস্ব বাড়বে। আমরা বলেছি ন্যায্যতা নিশ্চিত হবে। আমরা বলেছি দুর্নীতি হয়রানি কমবে। আমরা বলেছি উৎপাদন বাড়বে, অর্থনীতি এগুবে। পরিবার ভিত্তিক অনেক কথা বলেছেন, কার্ডের ব্যাপারে বলেছেন। আমরা বলেছি পরিবার ভিত্তিক কার্ডে সুরক্ষা ও সুবিধা হবে। তারপরে বলেছি কর ব্যবস্থা বদলালে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা পাবে। এই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা বলেছি ইচ্ছামতো কর নির্ধারণ নয়, আমরা ন্যায্য কর ব্যবস্থা চাই। আজকের কর ব্যবস্থায় ডিসক্রিপশন পাওয়ার গিভেন টু দ্য এনবিআর। বাজেটের ক্ষমতা হওয়া উচিত ছিল জনগণের, পার্লামেন্টের। আমরা 1996 সনের, আমি দুর্ভাগ্য সৌভাগ্য হয়েছিল অর্থ কমিটি থাকার বা সংসদ থাকার, তৎকালীন সময়ে বাজেট দিতে পারা যাবে না বলে সেই দায়িত্বটা সাইফুর রহমান সাহেব দিয়ে গেছেন এসআরও করে এনবিআর এর হাতে। কর নির্ধারণ করার ক্ষমতা কর্মচারীদের হইতে পারে না, এটা জনপ্রতিনিধি হইতে হবে। দুজন এমপি সাহেব আছেন, তাদেরকে বলবো এনবিআর এর ক্ষমতা অনন্তমিল বেসিস করা উচিত। এই নিয়ে আপনারা বলেছেন এনবিআর কি করে, কিভাবে দেয়। কর করার একমাত্র ক্ষমতা জনপ্রতিনিধিদের, সেটা পার্লামেন্ট করবে। পার্লামেন্টের নিরঙ্কুশ কাজ অন্য কেউ করবে না। কর্মচারীরা কি করে, তার বেতন বাড়বে না কমবে, হাউ হি উইল ডিসাইড। এইটা অনতিবিলম্বে পারলে এইবারে সংসদে আমি অনুরোধ করব, আপনারা আনেন, প্রস্তাব আনেন। এনবিআর এসআরও দিয়ে কর বাড়াতে পারবে না, এ বছরের মাঝখানে এখানে সেখানে করতে পারবে না। ডিসক্রিপশন পাওয়ার, ইনকাম ট্যাক্স বন্ধ করতে হবে। ভোগ যে যত করবে তত ট্যাক্স দিবে, যে কম ভোগ করবে সে কম ট্যাক্স দিবে, যে বেশি ভোগ করবে সে বেশি ট্যাক্স দিবে। ইনকাম ট্যাক্স দিতে গেলেই আমাদেরকে চোর বানানো হয়। আমরা যখনই ইনকাম ট্যাক্স ঘোষণা করি এত, এনবিআর বলে না এটা ঠিক না,
আমাকে মিথ্যাবাদী বানানো হয়। সে যেটা বলবে সেটাই ইনকাম হিসাবে ধরতে হবে। তার ডিসক্রিপশন পাওয়ার আমরা দিয়েছি আইন করে, আমরাই আমাদের ক্ষতি করি, রাজনীতিবিদরা আইনবিদরা ক্ষতি করি। আবার যখন আমি খরচের কথা বলবো সেটাও আমি মিথ্যা কথা বলি। সে যেটা বলে খরচ সেটাই গ্রহণ করতে হবে। কাজে আমি মনে করি ডিসক্রিশনারি কর বন্ধ করতে হবে। শুল্কে কি হয়েছে? একই অবস্থা, শুল্ক সে যেটা বলবে সেটাই, সে ট্যারিফ ঘোষণা করে দিবে সেটাও মানবে না। হাজার হাজার নাম্বার আছে, সে যেটা বলবে এইগুলা বন্ধ করতে হবে। আমরা এখানে অঙ্ক করে এই বইটাতে আমি কাকতালীয় বইটা আজকে আমি পাবলিশ করেছি, এখানে পরিষ্কার করে লিখে দিয়েছি উনি যেটা বলেছেন ট্যাক্স টু জিডিপি। আমরা বলেছি এখানে কর করলে আমরা এখন বর্তমানে যে ৪৫ লক্ষ কোটি টাকা আমাদের জিডিপি হয়, আমরা যেটা এখন ভোগ করি ৩১ লক্ষ কোটি টাকা, বর্তমানে যেখানে কর আদায় হয় মাত্র ৩ লক্ষ কোটি টাকা, সেটা আমরা বলেছি ভোক্তার হিসাবে যে যত ভোগ করবে সেখানে ট্যাক্স সরাসরি চলে যাবে, ডাইরেক্টলি এনবিআর লাগবে না, সরাসরি সরকারের খাতায়। এটা হবে অ্যাপস বেসিস। আমরা কার্ড সিস্টেম আছে, ক্যাশলেস সোসাইটি বানাইতে হবে। আমাদের সবার পকেটে কার্ড আছে, আমরা সবাই কার্ড নিয়ে চলি, আমরা ক্রেডিট কার্ড, এই কার্ড সেই কার্ড। আমি যখন যেখানে যে দোকানে খাবো সেখান থেকে ট্যাক্স চলে যাবে। আজকে ইভেন কলকাতাতে রিক্সা ভাড়া, ট্যাক্সি ভাড়া দেওয়া যায় কার্ড দিয়ে, বাস ভাড়া দেওয়া যায় কার্ড দিয়ে, কিন্তু আমরা এখনো করতে পারি নাই। আমাদের মাহমুদুর রহমান সাহেব আছে রিফর্মিস্ট, উনি রিফর্ম নিয়ে চিন্তা করেন, অনেক বলেন। রাজনৈতিক রিফর্ম পরে হবে স্যার, আগে চল অর্থনীতি রিফর্ম করি, আমাদের অর্থনীতি ঠিক করি। টাকা থাকলে পরে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। টাকা যখনই কম থাকবে দুর্নীতি থাকবে, কারণ যার টাকার দরকার সে কিভাবে টাকা আদায় করবে সেটা জানে না। সে কেউ তাজ্জুদ পড়েও দোয়া করে কালকে ব্যবসায়ের জন্য জিনিসের দাম বাড়ে। ঈদের আগে মৌলবীরা দোয়া করে আল্লাহ ঈদটা 2 দিন পরে হইতো, তাহলে বেচা কিনা আর 2 দিন বাড়তো। এখানে কিন্তু ধর্মকে আমরা ব্যবহার করি। মানুষ দুর্নীতি করবেই, কারণ সুযোগ সবাই সমান পাবে না। আমার এই বইটা আমি সবাইকে আজকে দিব একটা কপি। এই বইটা এটা দিবেন, পড়বেন, ফেলে দেবেন, এটা কোনো মূল্য নাই, এটা মূল্যহীন বই, এটা কোনো মূল্য নাই। আমি এটা দিব, তবে কর পদ্ধতি বদলাতে হবে। এই পদ্ধতি, ইনকাম ট্যাক্স পদ্ধতি এবং ডিসক্রিপশন পাওয়ার কর দিয়ে উন্নয়ন সম্ভব হবে না, কর ব্যবস্থা রিফর্ম করা সম্ভব হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য। আপনার মূল বক্তব্য এখানে বিধৃত রয়েছে এবং বইটা অলরেডি সরবরাহ করা হয়েছে। আমরা ইনশাল্লাহ এই মূল্যবান বইটার বহুল প্রচার, বাজেট, প্রাক বাজেটের উপর, যে তিনি কী ভাবছেন, জাতি কী ভাবছে বা প্রয়োজন, সেটাই উনি তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ বক্তব্যের জন্য, বইয়ের জন্য, এবং বইটার বহুল প্রচার আশা করছি। এবার সুধীমণ্ডলী, আমি এমন এক ব্যক্তিকে বলবো যিনি অর্থনীতিবিদ, যিনি রাজনীতিবিদ, সেক্রেটারি জেনারেল খেলাফত মজলিস এবং বুদ্ধিজীবী, লেখক, বহু গ্রন্থের প্রণেতা, ডক্টর আহমদ আব্দুল কাদের। ডক্টর আহমদ আব্দুল কাদের একজন অর্থনীতিবিদ। তিনি অর্থনীতিতে পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে, পিএইচডি করেছেন এবং তিনি লেখালেখিও করেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর আহমদ আব্দুল কাদের, আপনার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ এবং সুধীমণ্ডলী এবং আমাদের বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাজেট ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। বাজেট এমন একটি বিষয় যেখানে এক কথায় আলোচনা করলে কিছুই বোঝানো যায় না। 1 মিনিট 2 মিনিট করে দেওয়া হয়েছে, এটা আজ উপায় ছিল না। আমারও কয়েক মিনিটের ব্যাপারে আলোচনা আমি করব। আলোচনা আমি নীতিগতভাবে করব, মানে বেঁচে যাচ্ছে। আমি প্রথম কথা হচ্ছে বাজেট হতে হবে জনবান্ধব, এটা মনে রাখা দরকার। ব্যবসা বান্ধব নয়, কোনো বান্ধব না, জনবান্ধব। জনগণের স্বার্থে বাজেট হতে হবে।
জনগণের কল্যাণে বাজেট হতে হবে, জনগণের সাধারণ জনগণ কিন্তু মনে রাখতে হবে, শিল্পপতি না বা ওসব। ওরা সুবিধা ভোগ করবে কিন্তু মূল সুবিধা পেতে হবে দেশের নাগরিকদেরকে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই বলেছেন বাংলাদেশের প্রধানতম সমস্যা হচ্ছে করাপশন। এই করাপশনের ব্যাখ্যা দিয়ে কোনো লাভ নেই। করাপশন বন্ধ না করতে পারলে যত বাজেটই করেন না কেন, যত পুলিশ তো কাজ হবে না। কঠোর হস্তে করাপশন বন্ধ করতে হবে, যত ফর্মে করাপশন আছে। এটা অফিসারদের করাপশন বলেন, টাকার পাচারের করাপশন বলেন, কাজ ফাঁকি দেওয়ার করাপশন বলেন, ভেজালে করাপশন বলেন, অর্থাৎ সমস্ত প্রকার করাপশনকে কঠোর হস্তে দমন করতে হবে। এছাড়া কোনো বিকল্প নাই। এ ব্যাপারে শিথিলতা দেখানোর সুযোগই কিন্তু নাই। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের অর্থনীতি মন্ত্রী বলছে যে কিছু করাপশন লাগবে, সিমেন্টের কাজ হয় না। এগুলো কনসেপচুয়ালি আমাদের অনেকেই মেনে নিচ্ছেন, পয়সা লাগবে। এই করাপশন হলে পরে সবচেয়ে ভোগান্তি হয় সাধারণ জনগণের। কাজ সেবা পায় না। এই যে সেবার কথা বলতে, সেবা পাচ্ছে, আমি পয়সা দেবো কেন? সেবা পেতে হলে অবশ্যই করাপশন বন্ধ করতে হবে। করাপশন সেবা না পায় হচ্ছে করাপশন। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে ইনফ্লেশন। মুদ্রাস্ফীতির যে অবস্থা দাঁড়িয়েছে সাধারণ জনগণের জন্য, এটা অত্যন্ত ভোগান্তির কারণ। এটা বন্ধ করতে হবে, এটা কমাতে হবে। তৃতীয় হচ্ছে এমপ্লয়মেন্ট। লক্ষ লক্ষ যুবকরা বেকার, কাজ পাচ্ছে না। এই অবস্থায় দেশ চলতে পারে না। তরুণদেরকে কাজে লাগাতে হলে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে। এমপ্লয়মেন্ট ব্যবস্থা করার জন্য যা করা প্রয়োজন সেই কাজগুলো করতে হবে। এবং সাথে সাথে মনে রাখা দরকার যে আমাদের শিক্ষাকে কোয়ালিটি জোর দিতে হবে। শিক্ষা এখন আছে, এটা কোয়ালিটি সম্পন্ন না। এটা আপনারা সবাই বুঝেন যে কোয়ালিটি এডুকেশন বলতে কী বোঝায়, এটা করতে হবে। এরপরে কথা হচ্ছে হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবা। এটা হচ্ছে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর সঙ্গে জড়িত হচ্ছে স্বাস্থ্য ট্যুরিজম, যেটাকে হেলথ ট্যুরিজম যেটাকে বলি আমরা। আজকে আমার দেশের অর্থ চলে যাচ্ছে ভারতে, বিভিন্ন থাইল্যান্ডে, সিঙ্গাপুরে চলে যাচ্ছে। একমাত্র এই সেক্টরকে যদি ডেভেলপ করতে পারি আমরা, তাহলে কিন্তু মুদ্রা তো আবার বাঁচবেই, এমনকি আমরা বাইরের লোকদের আসতে পারবো। দুর্ভাগ্য হচ্ছে আমরা এর ব্যবস্থা করতে পারছি না। একজন ভাই বলেছেন যে হেলথে এত টাকা দিয়ে কী হবে? হেলথের টাকা আবার বিল্ডিং বানানোর কথা বলছি আমি। হেলথের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আমাদের বিল্ডিংয়ের অভাব হচ্ছে। বিল্ডিং আছে, সব মেডিকেল কলেজগুলোতে বিল্ডিং আছে, হসপিটালের অনেক ব্যবস্থা আছে, কিন্তু হেলথের কোনো সার্ভিস নাই, না প্রাইভেটে না। এই ব্যাপারে খুব থরলি চিন্তা ভাবনা করে ফাইনাল করতে হবে যে হেলথকে স্বাবলম্বী করার জন্য বিদেশ থেকে আলুগুলোকে আনার ব্যবস্থা করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। এরপর হচ্ছে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। আমাদের এক্সপোর্টের মূলটা আমরা আর যেটা বলছি আমরা, এটা যথেষ্ট মোটি নেই, সবাই বলছেন আপনারা। এই জন্যই হেলথ আমাদের এক্সপোর্টকে ডাইভার্সিফাই করার জন্য পদক্ষেপ নিতে হবে, বিশেষ করে ফার্মাসিউটিক্যালস শুরু করে যে সমস্ত বিষয়গুলো দেশের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন, এর ব্যবস্থা করতে হবে। এরপর হচ্ছে আপনারা বলছেন সোশ্যাল সেফটি নেটের কথা বলছেন, আমরা বলি। এর সঙ্গে জাকাতের কথা একজন বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। জাকাতের সঙ্গে ইন্টিগ্রেট করে আমাদের সোশ্যাল সেফটি নেটকে ইমপ্রুভ করতে হবে এবং এটা করাপশন ফ্রি করতে হবে। এখন যা আছে এটা প্রায় করাপ্টেড। এরপর হচ্ছে এগ্রিকালচার আমাদের মূল ব্যাকবোন, মনে রাখতে হবে এখন পর্যন্ত। এই জন্য এগ্রিকালচারে আমাদের নজর দিতে হবে, বিশেষ করে সাবসিডি দেওয়ার প্রয়োজন। ফার্টিলাইজার শুরু করে, কীটনাশক শুরু করে, এবং যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি এগুলোকে সাবসিডি রেটে সাপ্লাই দিতে হবে, যাতে যে কৃষকরা উপকার পেতে পারে। তৎসঙ্গে বন্যা, ঘূর্ণিঝড়, এই যে বিপর্যয় ঘটছে, এগুলো প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নিতে হবে এবং ঘটে গেলে ঘটনার সাথে সাথে তাদেরকে রিলিফ দেওয়ার মাধ্যমে ব্যবস্থা নিতে হবে, যাতে করে তারা কাটিয়ে উঠতে পারে। এরপর হচ্ছে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের কথা আমরা বলছি, অনেক রাস্তাঘাট হয়েছে,
রাস্তাঘাট হওয়াকে অনেক উন্নয়ন মনে করে এবং অতীতে এটা করা হয়েছে এবং সমস্ত ডিক্টেটররা এই কাজটা করেছে সব দেশে, যে দেশের মানুষকে গুম খুন করেছে আর বড় বিল্ডিং মানে রাস্তা বানিয়েছে, এটা সবাই করেছে। এটা সোয়ার থেকে শুরু করে এমন কেউ হিটলার সবাই করে কাজটা করেছে। এটা যথেষ্ট না, মনে রাখতে হবে আমাদেরকে আমাদের দেশে রাস্তা আছে কিন্তু মেনটেন্যান্স নেই। এই জন্য আমি মনে করি এই বাজেটে বড় কোনো প্রজেক্টের দরকারই নেই, মেনটেন করার জন্য ব্যবস্থা করতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। রাস্তা বানান আপনি এর দেখা গেল রাস্তা কাজ করছে না, লাভ তো কিছু হলো না। এই জন্য মেনটেন্যান্সটার উপর জোর দিতে হবে। আর আমার শেষ কথা হচ্ছে যে দেশের রাজনীতিকে মানবিক করতে হবে, গণতান্ত্রিক করতে হবে, মানুষের স্বার্থে ব্যবস্থা করতে হবে, দলের স্বার্থে বা ব্যক্তির স্বার্থে নয়। এই জন্য রাজনীতি গড়ে তুলতে হবে এবং এই লক্ষ্যে আপনারা জানেন সবাই গণভোট হয়েছিল। আনফর্চুনেটলি এই গভর্নমেন্ট এড়িয়ে যাচ্ছে। আমরা আবার দাবি করছি গণভোটের রায় খেয়ে বাস্তবায়ন করার উদ্যোগ নিতে হবে এবং এরা সরকারি দল বিরোধী সবাইকে মিলে কাজটা করতে হবে। এক্ষেত্রে যদি ফাঁকিবাজি করা হয়, এড়ানোর চেষ্টা করা হয়, আখেরে কিন্তু কিছুই ভালো হবে না। আপনাদের সবাই ধন্যবাদ। খুবই অল্প সময় অত্যন্ত